একটা তার কানে যায়, সে আমাকে ডাকায় নিয়ে বলতেছে, জয়া তুমি তো অনেক বড় হয়ে গেছো। আমি বলি, হ্যাঁ আপু কি মানে আমি বুঝতে পারছি সাথে ওরা আছে, কিছু খারাপই হবে, ভালো না। তো বলতেছে যে তুমি নাকি প্রেগনেন্ট, কথাটা কি সত্যি? কে বলছে? বলতেছে না এগুলা তো শুনতেছি। মানে ওদের আসলে সহ্যই হয় না আমি যে এই যে নাচ না শিখে আমি একটা প্রোগ্রামে চান্স পাইলাম, আমি আমি লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা করতে পারিনি। আমার ফিজিক্যাল চেঞ্জ, ওদের সাথে আমার মেন্টালিটি চেঞ্জ, ওই প্রোগ্রামটা তো বছরের শুরুর দিকে চলে গেছে, আমি ওটা করতেই পারিনি। তো আমি বলতাম যে না আপু এরকম কিছুই না। লাস্টলি এগুলা নিয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমি ক্লাস 4-এই আখি যে মেয়েটা, ওর সাথে মিশির সাথে অনু নামে একটা মেয়ে ছিল। মানে অনু মেয়েটা আমাদের ইয়াতে দেরিতে ভর্তি হয়, শুরুর অনেক কিছু পায় নাই। তখন ওর সাথে একটু একটু কথা হয়, প্রমির সাথে একটু একটু কথা হয়। বাট আমরা এই কয়জন না একটা সময় এমন হইলো যে সবচেয়ে বেশি আখি এক্সপার্ট ছিল। সেই বয়সটাতে আমি মানে মানে চেঞ্জেস এর পরেই বুঝে যাই যে আসলে ফ্যাক্টটা কি। বুঝে যাও তুমি হ্যাঁ সময়। তখন মানে এই ব্যাপারে ওদের সাথে কথা হওয়ার পর তুমি যে বুঝে গেলা এটা, এই ফিলটা তোমার ফার্স্ট ফিলটা কি ছিল? মানে অ্যাবাউট তুমি যেটা বললা যে সেক্স সম্পর্কে তোমার বুঝে যাওয়া, না আমি ইট ওয়াজ নেগেটিভ ফিল অর ইট ওয়াজ মানে টু কিউরিয়াস অ্যাবাউট দিস সাবজেক্ট, যে এটা আসলে কি কি ছিল ফিলটা? না অ্যাকচুয়ালি অনেস্টলি যদি বলি, আমি এই সিচুয়েশনটা আমি লাইফ একবার ফেস করছি ক্লাস 3-তে থাকা অবস্থায়। আর ইউ শিওর হ্যাঁ এটা সিচুয়েশন ফেস করছো আর এটা তোমার লাইফে হয়েছে? না 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 না, আমি সিচুয়েশন ফেস। আমি এরকম জিনিসটা আমি দেখছি লাইফ। বাট হচ্ছে আমি ছোট ছিলাম, আমার ভাই ভাবির সাথে আমি ঘুমাইছিলাম। ওকে, বলো। হ্যাঁ, সেই সেই সিচুয়েশন আর কি, মানে হয়তো বা তাদের নিউ কাপল ছিল এন্ড তাদের মধ্যে কোনো একটা বিষয়ে ঝগড়ার ব্যাপারে ভাবি আমাকে বাট একবার তুমি তো এই জিনিসটা সম্পর্কে শিওর। রুমে ছিলাম, আমি তখন বুঝি নাই। তো আমাকে একবার ভাবি সাইডে আনতেছে, মাঝখানে আনতেছে, ভাইয়া সাইড করে রাখতেছে। তা আমি তো তখন 3-তে পড়ি, মানে 4-এ ওঠার আগে। আমি তখন একবার মানে আদৌ ঘুম আদৌ ইয়াতে আমি ব্যাপারটা একবার আমার সামনে হইছে। তারপর আমার মাথায় ভাবে ক্যাচ করে নাই যে কি গেল বা কি হইলো। তুমি যখন ক্লাস 4 এ এটা আইডিয়াটা পেলা, সো তোমার এটা সম্পর্কে কি আইডিয়া ছিল? ইট ওয়াজ ব্যাড অথবা তুমি খুব কিউরিয়াস? এটা 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 আমার কিউরিওসিটি মনে হইতো যে আসলে এটা কি, বা এটা মানে কেন এরকম টাইপের একটা ব্যাপার আসছিল। বাট এটার প্রতি খারাপ ধারণা ছিল, যেটা খারাপ। এটা খারাপ ধারণা ছিল, এটা ক্লাস 4 এর আগে না ক্লাস 4 এর জানার পরে? ক্লাস 4-এ জানার পরে মনে হচ্ছে যেটা খারাপ। ওকে। তো তখন ম্যাক্সিমাম বাচ্চারাই আমাদের সোসাইটিতে এই এরকম একটা মিসকনসেপশন নিয়ে বড় হয়, এবং ওরা এবং স্বাভাবিকভাবেই ওরা বিপদগামী সম্পর্কের দিকে যায়। ইনফ্যাক্ট ওর ক্ষেত্রে কি হয়েছে আপনারা সামনের দিকে গেলে বুঝতে পারবেন। বলো তারপর। তো তখন আর কি মোটামুটি এরকম ক্লাস 4-এ আমি মোটামুটি বুঝে যাই যে সেক্স জিনিসটা কি। এর মধ্যে আরেকটা স্টোরি আছে, মানে এতগুলা আমি আসলে চল মানে কি বলবো। ঠিক আছে, তোমার যেভাবে মনে পড়ে বলো। হ্যাঁ, মানে একদিকে কিন্তু আমার স্কুলের এই ব্যাপারগুলো চলতেছে, এইভাবে একদিন জিজ্ঞেস করলো। তো এইটা আমি আবার কি আমার কাজিনের সাথে শেয়ার করি। তো তার মধ্যে আমার আবার এক ফুফাতো বোনের হাজবেন্ড, সে আমার লাইক অন্যরকম, মানে আগে তো দুলা ভাই একটু মজা করতো। একদিন সে আমাকে দিয়ে মানে কন্ডম দেখায় বসে, এটা চিনো এটা কি। লাইক আমি দেখছি, আমি গ্রামে গিয়ে না গ্রামের ছেলে মেয়ে ওটা ধুয়ে বেলুন ফুলাইতো। তা আমি সেইভাবে জানতাম না যে এটা কন্ডম। তো পরে সে আমাকে আমি ক্লাস 4-এ টোটালি তার হাতে আর কি, তার ফোনে সে আমাকে টোটালি নুড মানে সব জিনিসগুলা একটা খন্ড সময়ের মধ্যেই হইতেছে, মানে পর্ন ভিডিও আমাকে দেখায় কোন সেখানে। ভিডিও তোমাকে দেখে? হ্যাঁ এবং এটা কি সবার সামনে এরকম করে নাকি আলাদা না করে না, নাকি? সে জাস্ট মানে সবাই তো খাওয়া দাওয়া করে কেউ শুইছে, কেউ বাইরে হাঁটেছে বা বেড়াইতে আসছে, কেউ যে যে যার যার মতো। সে আমার হাতে ধরে রাখছে, আমার আমার এটা দেখতে হবে, আমার এটা দেখতে হবে। এবং সে ভিডিওটা ছাড়ছে। আমি দেখবো না বাট তারপর আমার চোখ পড়ছে। বাট আমি মানে সবগুলো বিষয় এমন একটা সময় হচ্ছিল যে আমার কাছে ব্যাপারগুলো কেমন জানি খুব মানে ক্লিয়ার হয়ে গেছে যে সেক্সটা কি, একটা ছেলে মেয়ের মধ্যে হয়তো এরকম এবং কিছু হয়। সবগুলোই ওর জন্য একটা ইমপ্রপার এডুকেশন আমি বলি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মানব জীবনে এই বিষয়গুলো, কিন্তু ও সবগুলোই একটা ভুল শিক্ষা নিয়ে বড় হচ্ছে। এটা শুধুমাত্র একজন জয়ার জীবনের গল্প না, এটা ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের সোসাইটিতে যেটা হয় তাদের জীবনের গল্প, এবং এই জন্যই এই সামাজিক অনাচারগুলো অকারেন্স গুলো খুব বেশি ঘটে। ওকে, তারপর। তারপর এবং আপনারা বিলিভ করবেন না, ও যতবার বলছে বিষয়গুলো, আমি জানি না কারা কিভাবে আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, কতটা এন্টারটেনমেন্টের দিক থেকে নিচ্ছেন, ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যারা এই বিষয়টাকে জীবনে ফেস করেছেন তারাই শুধু জানবেন যে এটা কত ভয়াবহ রকমের একটা ফিলিংস দেয় একটা বাচ্চার মনে, একটা শিশুর মনে, যারা আমরা বুঝে না বুঝে এরকম অন্যায় অত্যাচার তাদের উপরে করি। বলো তুমি। হ্যাঁ, তারপর সে আর কি সবগুলো সিচুয়েশন প্রায় সেই মানে ক্লাস 4টা আমার জন্য খুব খারাপ ছিল, একই সময় হইতেছে। তো একটা পর্যায়ে গিয়ে মানে সেই
দুলাভাই যে লাইফে ফার্স্ট টাইম সে লাইক ট্রাই করে যে আমার বডির কোনো একটা পার্টে হাত দেওয়ার বা কিছু একটা করার, টোটালি করতে না পারলেও মানে সে হচ্ছে এই বিষয়টার পেছনে লেগেছিল। তো আমি না এই জিনিসটা খুব বোকা ছিলাম, কারণ আম্মুকে বলতে পারিনি। আমি এই জিনিসটাও আমার কাজিনের সাথে শেয়ার করি যে আমার দুলাভাই আমাকে এরকম কিছু একটা দেখাইছে, তারপর এরকম কিছু একটা বলতেছে। তখন এগুলো তাকেই বলতাম। একটা সময় যখন প্রায় শেষের দিকে ওরা মানে আমাকে বোধহয় সহ্য করতে পারতেছে না, ক্লাসের মেয়েরা, প্রায় বোধহয় সেপ্টেম্বর অক্টোবর বা শেষের দিকে টাইমটা, আমাদের একজন মানে ইনচার্জ থাকে হেড স্যারের নিচে, না ম্যাম, আমার নামটা এখনো মনে আছে, তার কাছে বিচার দেওয়ার আগে ক্লাসের প্রত্যেকটা ম্যামের কাছে এই কাহিনীগুলো বলে এবং আমি দাঁড়ায় জাস্ট কান্না করি যে ও অনেকগুলো প্রেম করে, ওর এরকম হয়েছে, ও প্রেগনেন্ট, ও পেট আনে, ও চুরি করে। আবার এরকম বলা হয়েছে আমি নাকি সবাইকে চেক করি যে আমি পেট আনছি, দেখছো তোমাদের ব্যাগ চেক করি। এগুলো সব আমার পিছনে তৈরি করা হয়েছে। তো একটা ম্যাডাম আমাকে, কয়েকটা ম্যাডাম আমাকে ঝাড়ছে, এগুলো বলছে আমি বললে বিশ্বাস করে না। আবার কয়েকটা ম্যাডাম অনেক রাগী, But সে হচ্ছে কি ক্লাস 4 এর মেয়েদের মুখে এই কথাগুলো শুনে সে হাসতেছে, সে কি করবে সে বুঝতেছে। একটা পর্যায়ে রয়না ম্যামের কাছে এই কথাটা দেওয়া হয়, সে আমার আম্মুকে ডাকতে বলে। তখন আমি আম্মুকে গিয়ে সবকিছু বলে দিই যে আম্মু এতদিন তো এরকম এরকম হয়েছে, এখন ম্যাডাম তোমার ডাকতেছে স্কুলে। ভেরি আনফর্চুনেট, ভেরি ভেরি আনফর্চুনেট। আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। ভেরি সেন্সিটিভ বিষয়, এবং আমার কেন জানি মনে হচ্ছে যে হ্যালোইড 920 ইতিহাসে আমি কখনো এই ধরনের স্টোরি ফেস করিনি। I faced lot of thing about sexual life in Hello It 920, এবং আমি ডেয়ারলি বলতে পারি Hello It 920 অ্যাজ এ রেডিও প্রোগ্রাম হিসেবে যেই ধরনের সোশ্যাল ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো মিডিয়া মাধ্যম আমি বলবো এত সিরিয়াস কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিনা আমার জানা নেই, আমার জ্ঞানত। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই স্টোরি শুধুমাত্র একটা মেনস্ট্রেশনকে কেন্দ্র করে কি হতে পারে একটা মেয়ের জীবন, আনবিয়ারেবল, টোটালি আনবিয়ারেবল। আমরা ফিরে আসবো প্রিয় শ্রোতা মাত্র 5 মিনিট পর। আমি যেখানে ছিলাম। আম্মুকে জানানোর পরে আম্মু তো পুরো খেয়ে যায়। বাবা মা দুজনকে যেতে বলা হয়, বাট আমার আম্মু এটা আমার বাবাকে ইনফর্ম করে নাই। আমার আব্বু আরো বেশি রাগী। যে বাবা তোমাকে এত ভালোবেসে বিদেশ থেকে চলে আসলো, সেই বাবাকেই তোমরা শেয়ার করছো না, মানে উনি এতটা রাগী হয়ে গেল কেন? আসলে আমার আম্মু শেয়ার করছে কিনা জানি না, মানে আম্মু আমাকে বলতেছিল যে জানাইনি, বাট আমি অনেক যতটুকু গুরুত্ব জানি, ছিল কি তোমার বাবার সঙ্গে? তোমার বাবাকে এত লাগতো? আমি আমার বাবাকে আমি ক্লাস 8, 9, 10 পর্যন্ত আমি হাক করছি। আমি অনেকটা ফ্রি, বাট বড় হওয়ার সাইড গুলা বা ওই টাইপের কথাগুলো ওনার সাথে শেয়ার করা যায়, অতটা ফ্রি ফ্রি হতে পারোনি। দিস ইজ আওয়ার সোশ্যাল রিয়েলিটি ইনফ্যাক্ট। ওকে, বলো। যাই হোক। পরে আম্মু যায় এবং ম্যাডাম কিন্তু অন্য মেয়েদের কাছ থেকে শুনে আমার মাকে ডাকাইছে। তো আমি ছোট, আমাকে অন্য রুমে রাখা হয়। আমার মাকে নিয়ে অনেক কিছু বলা হয় যে এগুলা হচ্ছে আপনি জানেন আপনার মেয়ের সাথে কি হয়েছে, মানে ইটিসি ইটিসি। আমার মাকে জাস্ট কান্না করে ফেলা হয় এবং বলা হয় যে আপনি কি জানেন ব্যাপারে আসতেছে যে 11 বছরের মেয়ের আজকাল প্রেগনেন্ট হয়, মানে এভাবে বলা হয়। আমার আম্মু বলেছে স্কুল থেকে? হ্যাঁ, টিচাররা? হ্যাঁ। আর ইনচার্জ যে ছিল, না ম্যাম, আমার এই নামটা কখনো ভুলবো না। আমি আমি বাচ্চা হইলে আমাকে যদি আমার এই কথা বলার সময় দূরে রাখা হয়, ওই বাচ্চাগুলো যখন তাকে এই ধরনের কথাগুলো বলছে, উনি কি করে তাদের কথা একটা বাচ্চার মাকে ডাকে? ভেরি স্যাড, ভেরি স্যাড। আমরা এখানে ম্যাডামের নামটা মিউট করে দিয়েছি তার সামাজিকতার কথা ভেবে, কিন্তু এটা ঠিক যে একজন শিক্ষকের কাছ থেকে এই ধরনের আচরণ খুবই খুবই অপ্রত্যাশিত। স্কুলে টিচাররা প্যারেন্টসদেরকে ডাকবেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা কি তারা জানেন? নিশ্চয়ই জানা উচিত যে একটা ছোট বাচ্চা যখন তাদের একটা ভুলের কারণে যখন প্যারেন্টসকে ডাকা হয়, ওই বাচ্চার মানসিকতায় কত বড় প্রভাব ফেলে, কত বড় রকমের প্রভাব ফেলে। এই কাজটা করার আগে তিনি তো পারতেন আলাদা করে তার মার সঙ্গে ফোনে কথা বলতে যে আপনার মেয়ের আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা। এইরকম একটা সমস্যাকে কেন্দ্র করে যদি স্কুলে ডাকা হয়, যে কোনো একটা বাচ্চার জন্য কত বড় মানসিক চাপ হতে পারে, ভয়াবহ। তারপরে মা কি বলল? আম্মু আসলে, আমি আম্মুকে সবকিছু বলছি, আম্মু আমাকে বিশ্বাস করছে। Cause আমি মাঝে মাঝে আম্মুর একটু বলতে নিতাম, পরে আবার বলতাম না। আমি খুব কম মিথ্যা বলতে পারতাম। তো পরে আম্মু ডিসিশন নিছে, আমি বলছি যে আম্মু তোমার বুঝলাম এখানে আমার কোনো ফ্রেন্ড হয় না, তো মানে আমার বলার কোনো কিছু ছিলই না, টোটালি আমি এখানে ক্রিমিনাল। তো লাস্টলি আমি এখান থেকে বের হয়ে আসি, অন্য স্কুলে আমার আম্মু শিফট করে, এখানে তোমার থাকা লাগবে না। দেন আমি অন্য একটা স্কুলে ভর্তি হয়ে যাই। স্কুলই চেঞ্জ করো তুমি এই ঘটনাকে কেন্দ্র করে? হ্যাঁ, দেখা যাচ্ছে যে সবাই আমাকে টাচ লাগলে উফ বলতেছে, আম প্রেগনেন্ট, আমি যেই সাইডে বসতেছি সেই সাইডটা সম্পূর্ণ ফাঁকা। এবং স্কুল টিচার এরকম ব্যবহার করে? হ্যাঁ, আমার সাথে কেউ কথা বলবে না, এরকম একটা ব্যাপার। আমি বলবো না সবগুলো মেয়ে খারাপ, কিন্তু কিছু গ্যাংদের কারণে তারা চেপে গেছে যে আমরা ঝামেলা চাই না। স্কুল চেঞ্জ করে সেখানে মোটামুটি ভালোই, লাস্টের দিকে একদম 5 এর লাস্টের দিকে, তখন না আমি কন্টিনিউ আমার কাজিনের সাথে আমার কথা হচ্ছে। তো এর মধ্যে আমার দুলাভাই আবার এই টাইপের আরো ইঙ্গিত দিচ্ছে, তাও আমি তার সাথে শেয়ার করতেছি। তো একটা পর্যায়ে গিয়ে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয়,
কোচিং এ আমার নাম তো জয়া, তার নাম হচ্ছে টয়া। কোচিং এ ও যেদিন ভর্তি হয় আমি ছিলাম না, তো রোল কলের সময় আমার জায়গায় ও প্রেজেন্ট দিয়ে দেয়। ও খুব হাসি খুশি, খুব চঞ্চলে, আর মানে আগের মতো ছটফটে একটা মেয়ে দেখে ওর সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে যায়। বা ক্লাস 5 এর লাস্টের থেকে আমি আমার লাইফে বেস্ট টাইম স্পেন্ড করছি 2011 ক্লাস 6। আমার লাইফে আমার ফ্যামিলি ছিল না, আমার আম্মু ছিল না, শুধু স্কুল ছিল আর আমার ফ্রেন্ডটা ছিল। তাই সো ইউ গট আ গুড ফ্রেন্ড হ্যাঁ, অ্যাট লাস্ট। ওকে। মানে আমি যখন ওকে বলতাম, মানে আমি তখন ভাবতাম কি কাজিনের সাথে কথা বলি এটা বোধহয় একটা রিলেশন। আমি বলতাম যে হ্যাঁ আমি একটা রিলেশন আছে, একটা বয়ফ্রেন্ড আছে, কাজিন, সেগুলো আমার সাথে অনেক বড়। তো ও আমাকে তখন বুঝিত যে না, ইয়া রিলেশন করিস না এই সেই। আমাদের ফ্রেন্ডশিপটা এমন ছিল যে আমরা একজন একজনের ছাড়া বসতে পারতাম না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চেয়ে তো বেশি কিছু, ওকে। খুব বেশি মজায় কাটায়। তো সেই সময়টাই হয় কি আস্তে আস্তে আমি কাজিনের সাথে কথা বলা বাদ দিয়ে দিই। তো বিভিন্ন কজ দেখাইতে থাকি, হ্যাঁ নইছে ত্যান হইছে, কথা বলবো না এই সেই। তো ক্লাস 7 যখন উঠি তখন আমি মোটামুটি নিজেকে বড়ই বলবো, এটা 2012 সালে। তো আমার ফ্রেন্ডটা তখন অন্য স্কুলে শিফট হয়ে যায়। আমি খুব অ্যালোন। 3 মাস পর আবার কাজিনের সাথে কথা বলা শুরু করি, কজ আমি প্রত্যেকটা সিচুয়েশন আমি তাকে মিস করতাম, বসা থেকে শুরু করে পড়াশোনা, স্কুল, কোচিং সব জায়গায়। তো কথা বলা শুরু করে এক পর্যায়ে গিয়ে আবার আমি 2 মাস পরে কথা বলা অফ করে দিই। মানে বড় হইতেছি, আমার মনে হচ্ছে যে আমি কেন কথা বলতেছি কাজিনের সাথে, আমার কোনো ফিলিংস নাই, আমি নিজে একটু শক্ত হইতে পারতেছি আর কি। তো এর মধ্যে ভাইয়া আবার করলো কি, নানার বাড়ি আমার খালার বাড়ির কাছাকাছি ছিল, সেখানে সে আর কি একটা জিনিস রটাই দিতেছে যে আমি তো যার সাথে প্রেম করি, এরকম টাইপের একটা ব্যাপার আমার ভাইয়ার কানে চলে আসে। এর মধ্যে মানে সে আমাকে অনেক মারধরও করে, যেগুলা কি হইতেছে আমি বলছি না এসব কিছু না। তো তখন আমি কথা বলা কিন্তু অফ করে দিছি। সে করে কি ডিরেক্ট আমার বাসায় চলে আসে, এসে আমার আম্মুর কাছে, মানে আমি যে তার কাছে এই ব্যাপারগুলো শেয়ার করছি সেই ক্লাস 4 এর কাহিনী কিন্তু সেখানে চলে গেছে। আমি কিন্তু মাঝখানে 6 একটা ভালো টাইম স্পেন্ড করে ফেলছি, বাট ক্লাস 7 এসে সে, আমার আম্মু যেটা জানে, সে একটা তার বোনের ছেলে হয়ে ওই জিনিসগুলা শেয়ার করে। ও এর মধ্যে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, যে আমি একবার অ্যাভিস্ট্রি রাস্তার মধ্যে আমার বাবা পাশে থাকা অবস্থায় সামওয়ান আসে এবং আমার বডির একটা পার্টে, রাস্তার মধ্যে হ্যাঁ রাস্তা পার হচ্ছি, এই সময় টাচ করে চলে যায়। হ্যাঁ টাচ করে It's a চলে very যায়। common symptom of our society. মাফ করবেন, আজকের গল্পটা এমন হয়ে গেছে যে আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে। এটা শুধু ও যেটা বললো তা না, আপনি যদি একটা সার্ভে করেন, মেয়েরা যদি অনেস্টলি তাদের নাম গোপন করে যদি সার্ভেতে যদি পার্টিসিপেট করে, আপনি 99% কেস দেখবেন কোনো না কোনো ভাবে এরকম ভিকটিম হয়। কোথায় কোথায় আমি আপনাকে বলি, একটা হয় আন্ডারপাস পার হওয়ার সময় যখন অনেক বেশি লোকজন থাকে, আরেকটা হয় কোনো ধরনের গ্যাদারিং যখন হয়, ছেলে মেয়েরা যখন একসাথে হয় ওই সময়টাতে। এমনি পত্রপত্রিকায় অনেক বেশি নিউজ আমরা দেখি এগুলোর উপরে, ছবিও চলে আসে ইনফ্যাক্ট। আরেকটা হয় পাবলিক বাসে, এবং আরেকটা হয় হঠাৎ করে রিক্সা পার হচ্ছে, হঠাৎ করে একটা ছেলে হেঁটে যাচ্ছে, তখন ধাম করে হাত দিয়ে দেয়। যদি কখনো কাউকে এরকম দেখি, আমি চোখে ওই মুহূর্তে কি করবো ইভেন আই ডোন্ট নো। আমি এটা বাদ দিলাম, এটা তো আরো ভয়াবহ। এর চেয়ে আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে যারা বিশেষ করে মাকে নিয়ে, বোনকে নিয়ে, কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে, কিংবা বউকে নিয়ে বিভিন্ন শপিং মলে যান, বিভিন্ন জায়গাতে যান, একটু লক্ষ্য করে দেখবেন কি ছেলে, কি বুড়ো, ভালো পোশাক পরা, কি স্যুট ব্লেজার পরা, কি মুখে দাড়িওয়ালা, কি দাড়িওয়ালা না। দাড়িওয়ালাদেরকে তো আমি খুব কমই পেয়েছি, আমি টু বি অনেস্ট বলবো, আমার নিজের এক্সপেরিয়েন্স। বাকি যাদেরকে আমি পেয়েছি এরা সবাই কেউ মেয়েদের চোখের দিকে তাকায় না, এমন একটা জায়গায় তাকায় আমি মুখে সেটা উচ্চারণও করতে চাই না। এবং বিশ্বাস না হলে কালকে এটা এক্সপেরিমেন্ট করে দেখুন। এবং আপনি যারা যিনি শুনছেন তাদের মধ্যেও অনেকে এরকম আছেন। আচ্ছা ভাই, লজ্জা করে না? নিজেরও তো মা আছে, নিজেরও তো বোন আছে। একটা মেয়ে কি পরিমাণ এম্বারেস ফিল করে একটা চিন্তা করে দেখুন। সে তো আপনার বোনও হতে পারতো না? দুঃখিত, আমি আসলে আজকে অনেক বেশি আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি। ওর গল্পটা এরকম যে নিজেকে কন্ট্রোল রাখা খুব মুশকিল। বলো তারপর কি হলো? তো এইটা ছিল ক্লাস 5 এর একটা টাইমের ঘটনা। এমনিতেও আমার আম্মু সবসময় আমার কেয়ার করতো, তো বাবা পাশে থাকা অবস্থায় এরকম একটা সিচুয়েশন রাস্তার মধ্যে বলছি যে আব্বু আব্বু, লাইক মানে বলতে পারতেছি না, তারপর বলতে সে আমার অনেক জোরে হাতে প্রেস করে চলে গেছে। তো আম্মু বলে কিছু হয় নাই, চলে আসুন। আমি খুব পেন পাইছি অনেকলি। তো আম্মুকে যখন বলতে পারছি তখন হয়ে গেছে আমার বাবাও বুঝতে পারছে, আর তারপর থেকে তাদের কেয়ারটা যতটা না ছিল তার চেয়ে বেশি ডাবল হয়ে গেছে। যখন আমার কাজিন আম্মুর কাছে এই কথাগুলো বলতেছে, সেই সময় সে আরো এক্সট্রা বলতে চাচ্ছিল যে আমি তার সাথে বের হইছি এই সেই। মা স্টেট কার্ড বুঝতেছে যে আমি 24 আওয়ার আমার মেয়ের সাথে থাকি, কিভাবে পসিবল। হ্যাঁ, তবে যেই জিনিসগুলো আমার মা জানে সেই জিনিসগুলো যে আমার কাজিনও জানে, এটা শুনে আমার মা একটু অন্যরকম ফিল করারই কথা, কারণ এগুলো ও জানবে কিভাবে? বয়সের তো পার্থক্য। হ্যাঁ নর্মাল কথা না। তো এটা নিয়ে আম্মু হয়তো বিশ্বাস করছিল কিনা জানি না যে আমি রিলেশন করছি। আসলে তার সাথে আমার এটা কোনো মানে লাভ রিলেশনশিপ ছিলই না। তো এটা নিয়ে আরেকটা ঝামেলা হয় বাসায়। তা আমি টোটালি বলি যে তার সাথে আমি যোগাযোগ করবই না। এমন একটা পর্যায়ে শেষের দিকে সে হচ্ছে বুক কেটে ফেলে, এমন ভাবে কাটে যে একটুর জন্য তার হাড়ে লাগে নাই। বুক কাটে নিজের? হ্যাঁ, ওকে। এবং এটা ফলস ছিল না, এটা আমি দেখছি। তারপরে না আমি আবার ইমোশনাল হয়ে কথা বলা শুরু করি, সে তখন টয়াও আমার সাথে নেই। ওকে।
যখন আমি অফ করে দিছিলাম তখন আমার আরেকটা মানে এমনিতেই ক্লাসমেট আমাকে না পেয়ে আমার আম্মুর ফোন থেকে ওর নাম্বার নিয়ে ফোন দেয়। তো তখন তো ক্লাস 7-এর একটা মেয়েকে কেউই পার্সোনাল ফোন দেয় না। তো ওর মা ধরার পরে বলে যে ও কোথায়, মানে আমার ফ্রেন্ডের নামটা আমি বলবো না, ওকে জিজ্ঞেস করে যে ও কোথায়, কেন বাবা, আমি ওর ফ্রেন্ড। ওর মা ভুলে যায়, আবার ফোন দেয়। তো একটা সময় ওর মাও সন্দেহ করে যে কি হইলো, আমার জন্য আমার ফ্রেন্ডটাও খায় বেদম মার। তো লাস্টলি আমি কথা বলা শুরু করি আবার। এবার আমি মুখ দিয়ে বলি যে আচ্ছা ঠিক আছে, লাভ ইউ। তারপর কাজিনকে হ্যাঁ, ইট ওয়াজ লাভ অর না না, এটা লাভ ছিলই না। সে হচ্ছে যে আমাকে ছাড়বেই না, সে আমার মাকে বিচার দিতেছে, তার কারণে আমার ফ্রেন্ড মার খাচ্ছে, মানে থামানোর জন্য সামহাও তুমি হ্যাঁ আমি বলে আচ্ছা ঠিক আছে লাভ ইউ। তো তখন আমার ফ্রেন্ডকেও সরি বলতেছে, ফ্রেন্ডকে বলে যে আমি জুতা কিনে রাখি, জুতা দিয়ে মাইরো ইটিসি ইটিসি। পরে আমার ফ্রেন্ডের কাজিন ওকে বুদ্ধি দেয় যে মোবাইল ফোন নে। তো তারপরে লাস্টে যেটা হয় যে সে দুটা মোবাইল নিয়ে আসে, এবং আমার যে ফ্রেন্ড ও গিয়ে কালেক্ট করে আমাকে একটা দেয়, ও নিজে একটা রাখে। তো যেদিন ফোনটা নেই পরদিনই আম্মুর কাছে ধরা খাই। হাও, মানে আমার যে ফ্রেন্ড, ও ওর বাসায় বসে শুধু শুধু এমনি কল দিছে। ওই রুমে ঢুকতে গিয়ে দেখি দাদু, মাঝখানে ফোনটা বের করছি আর আমার আম্মু চলে আসছে। আমি যদি ফোনে কথা বলতে বলতে ভিতরে চলেও যেতাম, আম্মু বুঝতো না যে ফোনটা কার, বাট আমি বোকার মতো মানে এত বেশি ভয় পাইছি। তো আম্মু রাগ করে বলে যে এটা দিয়ে আসবে। আমি মিথ্যা বলি যে এটা আমার ফোন না আম্মু, একটা ফ্রেন্ডের ফোন আনছি রেডিও শোনার জন্য, আমার রেডিওর প্রতি একটা ঝোঁক ছিল। পরের দিন এই মোবাইল নিয়ে যাই স্কুলে। তো আমার ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছিল। তো এটা ক্লাস 10-এর দুইটা আপু দেখছে। তখন আমাদের স্কুল হচ্ছে একটা ম্যাডাম ছিল, মানে ফোন নিলে একটা ঝামেলা। তো বলছে এই মোবাইল নিয়ে আসছো তোমরা, বাথরুমে ঢুকো। তো ও ছাড়ে না, আমাদের সাথে তো মোবাইল নাই, আমরা তো আজকে 5 দিয়ে আনছি আমাদের ব্যাগে ফোন। ওদের চোখে না আমাদের ফেসটা নজরে লেগে যায়। তো সেদিন আমরা থার্ড বেঞ্চে বসেছিলাম, আমরা ক্লাসে যাই, ম্যাম আসে, আমার ফোনটা কিন্তু তখন বুকে ছিল। ওকে জিজ্ঞেস, আমরা ফার্স্টে বলি যে না নেই, কিন্তু ও রীতিমতো কাঁপতেছে, মানে ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ওর কাছে আছে। তো একটা পর্যায়ে গিয়ে ম্যাডাম আমাদেরকে খুব সফটলি বলা শুরু করে যে ভুল করলে দিয়ে দাও, এই সেই দিয়ে দিব হ্যান ত্যান। তাই আমি বলতাম যে আচ্ছা ভুল করে তো আজকে একদিনে আনছি, দিয়ে দিই। বাট তারপর আমি বের করে ম্যাডামকে দিয়ে দিই, and সাথে সাথে ম্যাডামের মুড কথাবার্তা সব চেঞ্জ। সে বাবাকে ডাকবে, মাকে ডাকবে। এখন আমি আম্মুকে এসে বলছি যে আম্মু এরকম এরকম ফোনটা তুমি দিতে বলছো, ধরা খাইছি, বাবা মা দুজনকে যেতে বলছে। পরের দিন আমার আব্বু বা আম্মু কেউ আনতে যায়নি। এতটা রাগ করছে আমার উপরে, মানে আম্মু টোটালি আব্বুকে বলেই নাই, আর আম্মু নিতে আসে নাই কেন, আমি কেন ফোন আনলাম। তো ব্যাপারটা কি হলো, ওদের দুজনের প্যারেন্টস আসছে, বাট আমার প্যারেন্টস না আসাতে আমি চিহ্ন দিলাম যে আমি লিডার। আর যেহেতু আমার কাজিন আমার ফ্রেন্ডকে মোবাইলটা দিছে, ফোন কই পাইছো, আমাকে জয়া দিছে। ফোন কই পাইছো, আমাকে জয়া দিছে। তখন আমার বাবা মানে প্রায় একটা মাস মাঝখানে বন্ধ ছিল, ঘুমাই নাই, আমি শুধু দোয়া পড়ছি, মানে আমার বাবাকে আমি এতটা ভয় পাইতাম। তারপর যাই হোক বন্ধের পরে আমার বাবা যায়। রিলেশনটা এখানে আব্বুর সাথে ফার্স্ট খারাপ হয়ে স্টার্ট হয়। তো তারা আরো বেশি গাইডলাইন দেওয়া শুরু করে। এরকম করতে করতে চলে গেছে 7-8-এ ফ্যামিলির কথায় বোরখা পড়া শুরু করি। তো আমাকে ক্লাস 6 থেকেই না একটা ছেলে মানে চা দোকানে খুব দেখতো। তো ক্লাস 8-এ এসে যখন আমি বোরখা পরি তখন আমার আব্বু আম্মা আমাকে কিছুদিনের একটু গ্যাপ দেয়। And আমি বলতে পারবো যে আমি তাদের বিশ্বাস কখনো ভাঙি নাই। একটা পর্যায়ে ছেলেটা সাহস করে আসে আমার পিছনে এবং আমার নাম্বার চায়। তো আমি নাম্বার দেই না, কিন্তু তার নাম্বারটা রাখি। তো একটা পর্যায়ে গিয়ে আমি সেদিনই ওকে ফোন দিই। যে কাজিন, ওর সাথে কিন্তু আমার কথা হচ্ছে। ওর কাছ থেকে আমি ফোনে ব্যালেন্স নেই, আমি ওকে ফোন দেই, কথা হয়। মানে এতটা বেশি ভালো লাগে ওকে, আমাদের জাস্ট 1 ঘন্টা কথা হয়, 1 ঘন্টার মধ্যে আমাদের রিলেশন হয়ে যায়। এর মধ্যে কোনো প্রপোজ ছিল না, কেউ কাউকে লাভ ইউ বলি নেই, বাট জাস্ট রিলেশনটা হয়ে যায়। ছেলেটা কে ছিল? ছেলেটা হচ্ছে, নামটা না বললেও চলবে, মানে আমি জানতে চাচ্ছি ছেলেটার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো বা কি ছিল আসলে? ও হচ্ছে, আমি মসজিদে পড়তাম কিন্তু আবার আরবি ক্লাস 7-এ। তো তখন ও নামাজ পড়তে আসতো রেগুলার, তখন দেখতাম। আর এমনি চা দোকানে দেখতাম, এইটুকুই ছিল। মানে এর চেয়ে বেশি কিছু না, জানতে না? নামও জানতাম না। এই 1 ঘন্টার কমিউনিকেশনটা কি ছিল হঠাৎ করে? আমি খুব চঞ্চল ছিলাম, সেও বলতেছিল, তো আমিও বলতেছিলাম হ্যাঁ তোমাকে রাস্তা দেখি। সে লাইক হ্যাঁ আমি তো তোমার নাম জানি, তুমি জয়া। সে আবার এর আগে একটা ঈদ কার্ড আমার ফ্রেন্ডের কাছে দিছিল। তো এরকম নানান কথা হইতে হইতে তখন আবার নতুন ছবির নাম ছিল বডিগার্ড। আমার সাথে আব্বু আম্মু সবসময় থাকতো, তার একটা ফ্রেন্ড জোরে বললো তো যে বডিগার্ড। আমি বললাম আচ্ছা আপনাদের মধ্যে কেউ বডিগার্ড বলে ডাকে? বলতো হ্যাঁ। তো এইভাবে না 1 ঘন্টার মধ্যে আমাদের বন্ডিংটা হয়, এন্ড উই আর ইন রিলেশনশিপ। সেই সময়টাতে তোমার ওই কাজিন যে, ওর সাথে সম্পর্কটা কি ছিল? কি আমি তো লাভ ইউ বলতি, বাট ওর সঙ্গে যাই হোক ওই সম্পর্কটা ছিল আগে থেকে? হ্যাঁ মানে ফোনে কথা হতো, ওর সাথে আমি দেখাও কখনো করিনি। আচ্ছা, কিন্তু সম্পর্কটা ছিল। হ্যাঁ মানে ফোনে কথা হতো। ওকে, সো দ্যাট মোমেন্টে তুমি যখন ওর সঙ্গে লাভে পড়লে, যে ছেলেটার সঙ্গে, হ্যাঁ। ওর নামটা কি ছিল? সুমন। সুমন। তো তুমি সুমনের সঙ্গে এই 1 ঘন্টা মধ্যে রিলেশনশিপে যাওয়ার আগ পর্যন্ত তুমি আসলে বুঝতেই পারোনি তোমার কাজিনের সাথে তোমার যে সম্পর্কটা এটা লাভ না? না, ওকে। ওকে আমার খুব তাড়াতাড়ি ভালো লাগলো এবং ওর প্রতি আমার কোনো একটা ফিল চলে আসে। মাঝখানে আমি না ফার্স্টে ওকে বলে দিছিলাম যে আমার এরকম একটা কাজিন আছে, কাজিনের সাথে আমার রিলেশন।
তা আমি না বললাম, ও বললো কাজিনের নাম কি, আমি বললাম হানি। হ্যাঁ, মানে তার বিশ্বাসই হচ্ছে না যে 24 আওয়ার যার প্যারেন্টস সাথে থাকে সে কিভাবে আরেকটা মানে রিলেশন করতে পারে। আমি তখন ব্যাপারটা এড়াই গেলাম যে না থাক, দরকার নেই। প্রায় আমার রিলেশনের 1 মাস হয়ে যাচ্ছে। ও আমাকে বলে যে লাইক ফ্রেন্ডরা তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, কত দিকে যায়, হ্যাঁ তুমি একটু আসো না, এরকম টাইপের। তখন আমার এই সিচুয়েশনটা ছিল না যে আমি মিট করবো, আমি শুধু ফোনে কথা বলতাম। তো একটা সময় গিয়ে মাথার মধ্যে আসে যে কিভাবে মিট করা যায়। তখন ও বললো তো জুনের 27 তারিখ আমাদের রিলেশনে 1 মাস হবে, অ্যাটলিস্ট ওই দিন তো দেখা করো। তো ওই দিন দেখা করো এটা বলার আগে আরেকটা জিনিস হয়ে গেছে মিস্টেক ইংলিশ, সেটা হচ্ছে 2013-তে শবে বরাত ছিল জুনের 24 তারিখে। আর বলি সেদিন আমার ভাইয়ারা হচ্ছে নামাজ পড়তে রাতে চলে যায়, আর আমার আম্মু হচ্ছে নর্মালি হচ্ছে নামাজ পড়ে শুইছে, তখন হয়তো 12টা-1টা বাজে। কোন ক্লাসে পড়ো তখন তুমি? ক্লাস 8। ক্লাস 8 এ। ওকে। হ্যাঁ, এটা 2013 সালে। বাসায় তো তখন সারা রাত সব বিল্ডিং এর খোলা থাকে। তো সে আমাকে হঠাৎ করে সাডেন বলে কি যে তোর বাসায় আসবো, তোমার সাহস আছে বাসায় আসবে, হ্যান ত্যান এরকম করতে করতে একটা পর্যায়ে না আমি দরজা খুলে দাঁড়াই, সাহস করে সে ঢুকেও যায় বারান্দায়। আমার সাথে সুমনের বয়সের পার্থক্য কত বছরের ছিল? ও তখন হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার। অন্য সেকেন্ড ইয়ারের পরে তুমি ক্লাস 8 এ। ওকে, হিউজ গ্যাপ। সেদিন ফার্স্ট লাইক বুঝি যে কিস অ্যান্ড লিকিস সামথিং। আর তার আগে অবশ্য আমরা বারান্দায় চেকও করে নিই, বারান্দায় একটা ডোর সামথিং ছিল যে ওইটার তালা টুলা মারা, তো ওইটা কোনোভাবে খোলা যায়, ও পিন দিয়ে খুলতে পারে। তো তারপর হচ্ছে ও দড়ি কাটে, মানে যদি এদিক দিয়ে যেতে না পারে দড়ি কাটে। তো দড়ি কাটে ঠিকই, কিন্তু আমার আম্মু না টের পায় না, সে আসে 5 মিনিটের মধ্যে আবার চলেও যায়। তো তারপর আমার আম্মু এসে পরে বুঝতে পারে যে দড়ি কাটা কেন, বাট ওইভাবে বুঝতে পারে না, ভাবতে চোর টোর। এই দিনটা চলে যায়, মানে এটা ছিল আমাদের রিলেশন হওয়ার পর ফার্স্ট এই টাইপের কিছু একটা, দেখাও হয় নাই আমাদের বাইরে। দেন যেটা হয় যে 27 জুন রিলেশনের 1 মাস হবে। তো তখন ওর সাথে আমার এমনি আগে কথা হইতো যে তুমি আমাকে কিস দিও বা লিপ কিস, এটা সেটা এইটুকু পর্যন্ত কথা হইতো। ও আমার খুব ভালো ছেলে, এলাকায় ওর একটা ছিল, নামাজ পড়ে। আর আমিও তখন বোরখা পড়তাম রেগুলার। একটা পর্যায়ে ও আমাকে বলতে তুমি বাইরে মিট করতে পারবা না, তোমার এই প্রবলেম হয়ে পড়বেন, বাসায় তো মিট করতে পারবা। আমি বললাম যে হ্যাঁ এটা পারা যায়, বিকজ তাহলে আমার ফ্যামিলির কেউ দেখবে না। তো পরে সে বোরখা ম্যানেজ করে, আমি স্কুল ফাঁকি দিই এক প্রকার, আম্মুকে পিছিয়ে রেখে দৌড়ে এসে আমি অন্য জায়গায় চলে যাই অ্যান্ড ওর সাথে একটা ওর ভাইয়ার বাসায় যাই। আমাকে বলা হয়েছিল যে ওর ভাই ওর ভাবি থাকবে, বাট বাসায় যাওয়ার পরে দেখেছি সেখানে কেউ নেই। অ্যান্ড দেন যেটা হয় যে আমি লাইফে ফার্স্ট টাইম ছিল সেটা আমার যে বিরতি নিব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি। এবিসি রেডিও এফএম 9.2 তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে জয়া, তার জীবনের গল্প নিয়ে। হ্যাঁ জয়া, তারপর কি হলো? এতদিন তো শুনছি যে সেক্স অর সামথিং, বাট আমার লাইফে ফার্স্ট টাইম ছিল ওই দিন। ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি। আমি ভাবছি যে হয়তো যেটুকু আমাদের মধ্যে কথা হইছে কি এটা তো আমাদের জায়গা থেকে একটা সোশ্যাল ট্যাবু না? আমরা রিলিজিয়নের জায়গা থেকে যদি বলি বিষয়টা, এটা তো একটা সামাজিক ভাবে যেমন উচিত না, তেমনি ভাবে ধর্মীয় দিক থেকেও তো আমরা দেখি যে এটা অন্যায়। তো তোমার কাছ থেকে বিষয়টা কেমন ছিল? মানে তোমার বয়ফ্রেন্ড সে, এবং তাকে তুমি অনেক লাভ করে ফেলেছো, সেই জন্য বিষয়টা কি খুব ন্যাচারালি এসছে, নাকি হঠাৎ করেই হয়ে গেছে বিষয়টা এরকম, নাকি তুমি প্রিপেয়ার ছিল যে হলে হোক কোনো সমস্যা নেই? না, আমি অবশ্যই এটা সম্পর্কে প্রিপেয়ার ছিলাম না যে আমার কারোর সাথে ফিজিক্যাল রিলেশন হবে, কিন্তু যখন তার সাথে রিলেশন হয় আমি জাস্ট থিঙ্ক অ্যাবাউট কিস লিপ কিস অর সামথিং, ওর সাথে যাই, আমার স্ত্রী হচ্ছে তখন চলছে। তো আমি তখন এটাও ভাবিনি যে আমার সাথে ও জোরাজোরি করেও কিছু করতে পারে। অ্যান্ড ইট হ্যাপেন রেগুলারলি, লাইক এই ঘটনাটা হওয়ার পর থেকে তোমরা এটা রেগুলারলি কন্টিনিউ করলে? না না, সেদিন হচ্ছে আমি তো মেনলি প্রিপেয়ার ছিলাম না, আমি বুঝিও নাই। আমি বুঝতে পারছি, আমি কিছুটা এসকেপ করবো বিকজ অফ সোশ্যাল রিয়েলিটি, কিন্তু আমি যেটা বুঝতে পারছি তুমি প্রিপেয়ার ছিল না, কিন্তু জিনিসটা হয়েছে তোমাদের মধ্যে। এবং এটা হওয়ার পরে কি লাইক এরকম হয়ে যায় যে তোমার একটা খুব খারাপ সেন্স গ্রো করে এই বিষয়টা নিয়ে, এবং তুমি এটা স্টপ করো, নাকি এটা গ্র্যাজুয়ালি ওর সঙ্গে খুব ইজি ছিল ব্যাপারটা মুভ করা? না, অ্যাকচুয়ালি প্রথম হওয়ার পরে আমি একটু মানে কি বলবো, একটা ধাক্কাই খাইছি, বিকজ আমি এটা ভাবি নাই যে আমার হবে বা বিয়ের আগে এটা হয়ে যাবে। তারপরে মানে আমি না তাকে এরকম চিন্তা করতে থাকি যে আমার লাইফে যদি কেউ হাজবেন্ড হয় তবে সেটা সেই হবে, তার প্রতি আমার ভালোবাসা রেসপেক্ট বা যে And it happened regular? হ্যাঁ, আমাদের 2 মাস পর 3 মাস পর এরকম হইতো। এই বিষয়গুলো নিয়ে কি তোমার কখনো এক ধরনের মানে কি বলে খারাপ লাগা বোধটা কাজ করতো না? অ্যাকচুয়ালি তার ডিমান্ড আরো বেশি ছিল। ওই দিক থেকে তোমাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স? হ্যাঁ, সে আমাকে ফোনে এই টাইপের কথা বলতো, হ্যাঁ আমি হালকা পাতলা বলতাম, বাট আমি অত বেশি মানে ওই রিলেশনে কিন্তু এক ধরনের দেখেন, এখানেও এক ধরনের প্রপার এডুকেশনের অভাব। যদি আমি এখন বলি, এই যিনি আজকে এখানে জীবনের গল্প বলছেন তাকে ইন্সপায়ার করা হয়েছে, এবং সে যদি প্রপার এডুকেশনটা পেত, তাহলে কোনো না কোনো ভাবে এই বিপদগামী সম্পর্কের দিকে সে যেত না। মানে আসল রিয়েলিটিটা কি সেটাও সে ছোটবেলায় পায়নি, এবং একই সাথে যে ভুলটা সে করছে সেটার ব্যাপারেও তার যদি একটা প্রপার নলেজ থাকতো, তাহলে এই ধরনের সম্পর্কে সে জড়াতো না। তারপর কি হলো? তো যখন আমি দেখলাম যে তার প্রতি আমি এরকম উইক হয়ে পড়ছে এত বেশি, আমি বুঝতেছি যে কাজিনের সাথে এটা আমার কিছুই ছিল না।
যেটা আমাকে আসলে প্রেশার করে করা হয়েছে। তো আমি করি কি, একটা পর্যায়ে তাকে বলে দিই যে দেখেন ভাইয়া, আমি আপনাকে লাভ করি না, আমি এরকম একজনকে রিয়েলি লাভ করে ফেলছি, আপনার সাথে আর যোগাযোগ করা যাবে না। মানে তোমার আগের কাজিনকে? হ্যাঁ, কাজে। ওকে। তো তখন সে অনেক বনিতা শুরু করে যে তুই আমাকে বিশ্বাস করস না, হ্যান তেন না, দিন বলছিস কিছু করছি, তুই ওর সাথে আবার কথা বলা দে। তো আমার ফোনে ব্যালেন্স ছিল না, আমি এত বোকা, আমি যে একটা কথা হাইড করছি এই জিনিসটা আমাকে খুব পেইন দিত, আমি কেন হাইড করলাম। তো এই জন্য আমি করলাম কি যে আচ্ছা, ওকে বললাম সুমনকে যে শোনো এরকম এরকম এটা ছিল, তুমি একটু কথা বলো। ও তখন থ খেয়ে গেছে। সুমন? হ্যাঁ, সুমন। তো তারপর ও হচ্ছে আমি ওকে নাম্বার দিই, আমি বোকার মতো আমার কাজিনকে সুমনের নাম্বারটা দিই। সে কনফারেন্স করে এবং মানে কান্নাকাটি করতে করতে, তখন আমি মনে হচ্ছে যে আমার দোষ, আমি তো তাকে খুলে বলতে পারতেছি না, সুমনকে এত কাহিনী একবার খুলে বলতে পারতেছি না। কে কান্নাকাটি করে? আমার কাজিন। কাজিনটা হ্যাঁ, কান্নাকাটি? তখন আমি ধমক দিই, তো এটা আবার সুমনের লাগে। তো সে একটু পরে আমাকে বলে কি আচ্ছা শোনো, আজকে ঘুমায় যাও, তোমার সাথে কালকে কথা বলবো। তারপর ওকে ফোন দেওয়ার নাম্বার বিজি বিজি বিজি। এর মধ্যে আমার কাজিন মানে সুমনের কাছে আমার ক্যারেক্টার নিয়ে অনেক কথা লাগাইছে। খুব স্বাভাবিক। হ্যাঁ, মানে তুমি কি জয়া সম্পর্কে কি ধারণা রাখো, তুমি জানো আমি ওদের বাসায় যাই, লাইক এমন যে তার সাথে আমার ফিজিক্যাল মানে সম্পর্কটা আছে। এবং এটা সুমনের জায়গা থেকেও বিলিভ করাটা খুব ইজি, কারণ তোমার সঙ্গে ওই জিনিসটা তখন তার ছিল। সো এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করবে। ওকে, বুঝতে পারছি আমরা। তারপর? এন্ড তারপর মানে সুমন হচ্ছে খুব কান্নাকাটি করে, আমি যেটা শুনছি আমার দিকে এরকম আঙুল দেয় যে আসলে আমি তো এটাও বুঝিনি যে তোমার হয়েছিল কিনা, যেহেতু তোমার প্রবলেম ছিল। মানে ওর মধ্যে একটা সন্দেহ চলে আসছে যে আসলে আমাদের যখন রিলেশন হয়েছে তখন তুমি ঠিক ছিলে নাকি। তার মানে সুমন তোমাকে যে কোয়েশ্চেনটা করে সেটা ইজ অল অ্যাবাউট ইউর ভার্জিনিটি, হ্যাঁ। রাইট? ওকে, হ্যাঁ। তো তখন আমার খুব খারাপ লাগে যে আমি তোমার সবকিছু বলতেছি, আমার ওর সাথে কিছু হয় নাই, মানে ও বিশ্বাস করে আবার ওর খারাপ লাগে। এর মধ্যে দিয়ে রিলেশনটা খুব খারাপ হয়ে যায়, আমাদের শুধু ঝগড়া হয়, সন্দেহ, অনেক কিছুর মধ্যে। যাক, যে স্ত্রীটা দিব তার আগে আবার আমি আম্মুকে আরেক দফা জানাই, এরকম করতে তো বয়ফ্রেন্ডের বিষয়টা বলো, না, মানে কাজিনের বিষয়টা। কাজিনের বিষয়টা বলি। আম্মু অনেক বকাঝকা করে, কারণ আমি এবার ওর দিকে টোটালি সরে আসছি, এবং যারা যারা শুনছে আত্মীয় স্বজন সবে বলছে যে এটাই ঠিক করতেছো জয়া, কারণ তুমি ছোট ছিলা, যা করছো করছো, এখন যদি তুমি করো ফিউচারে তোমার বিয়ে হবে বা সামথিং, এটা বেশি প্রবলেম করবে। তো তখন এখন আম্মুর একটা সাপোর্ট চলে আসলো। তো আমার সুমনের সাথে রিলেশন ভালোই চলতেছে। হঠাৎ করে ক্লাস 9-এ আমি ফেসবুক আইডি খুলি ফার্স্ট টাইম। ও আমাকে খুলে দিত না, তো তারপর খুলি। আমি না ফেসবুকে নতুন নতুন ইউজ করতেছি, তো যে মেসেজ দেয় তার রিপ্লাইটাই দিতে পছন্দ করি, লাইক এটা আমার কাছে একটা মানে মজার জিনিস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমি সিরিয়ালি দিলে ওকে একটু দিতে লেট হয়ে যায়, এটা নিয়ে আমাদের ঝগড়া হতো। সুমনের সঙ্গে? হ্যাঁ, সুমনের সাথে আমার ফেসবুক নিয়ে নর্মাল থিং নিয়ে ঝগড়া হয়, ফেসবুকে ছেলেদের সাথে কেন কথা বলো এগুলো নিয়ে ঝগড়া হয়। এর মধ্যে আবার আমার বাসায় আমি একদিন আমার ফ্রেন্ডের একটা বার্থডেতে বোরখা ছাড়া যাওয়ার জন্য আবদার করি, তখন আমার বাবা তারপর ভাইয়া অনেক মারে। আমার কাজিনকে নিয়ে ঝামেলা হয়, আমার ভাইয়ারও অনেকবার মারছে। তো ওইবার খুব মারে, এত মারে যে হয়েছে যে আমার ভাইয়া আমার গলা টিপ দিয়ে ধরছে। তো আমি তখন রাগে জিদে এরকম হয়ে যাই যে আজকে কিসের জন্য মারছো আমাকে, আমি একটা দিন একটা ফ্রেন্ডের বার্থডেতে যাব, বোরখা ছাড়া যাব, এই জন্য বোরখা পরবো না। ওই দিনের পরে আমি বোরখা ছেড়ে দিই। তো এটা নিয়ে আবার সুমনের সাথে বাজাবাজি হয়, তুমি বোরখা কেন ছাড়ছো। তার উপর হচ্ছে যদি আসো না গেলে, মানে ওর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করতাম যে ফিজিক্যাল রিলেশনের সাথে ওর ভালোবাসাটা আপ ডাউন করে ক্লাস 9-এর পর থেকে। একদিন রিলেশনটা হয়, তারপর ওর খুব টান কিছুদিন আছে, তারপর হঠাৎ করে নাই হয়ে যেতেছে। এমন করতে করতে আমি খুব ফেড আপ হয়ে যায় যে এটা কি খালি এরকম কেন বলতেছো। বাট আমি তাকে খুব বেশি লাভ করতাম। একটা সময় বুঝেছি ও কেমন জানি হয়ে গেছে। তো আমার কানের একটা অপারেশন হয়, সেই সময় ফেসবুক চালানো ফোনটা নষ্ট হয়ে যায়। খুব কষ্টে ব্যাটারি কাগজ দিয়ে লাগিয়ে আমি, কানে অপারেশন হবে, আমি সেটা কোনোভাবে সেখানে নিয়ে আমি মাথা তুলে তুলে আম্মু নাই আব্বু নাই চার্জে দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি ওকে ফোন দিই। আর সেই সময় থেকে কিন্তু সে আর একটা রিলেশন করে, আমি সেটা তখন জানতাম না। সে আমাকে বলেও গেছে যে সে ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। যাই হোক, রিলেশন চলতে থাকে, তখন থেকে ওর সাথে আমার রিলেশন আরো খারাপ। লাইক আমি তখন ক্লাস 10-এ, সামনে আমার এইচএসসি, আমার প্যারেন্টস আমার পড়াশোনার প্রতি চাপ দিতেছে। একটা পর্যায়ে গিয়ে সিলি একটা ব্যাপার নিয়ে যে আমি একদিন ফোন দিতে না করছে, হ্যাঁ, তবু আমি ফোন দিতেছি। একটা স্বপ্ন দেখছিলাম যে আমি এটা বলবো, অতি আনন্দে ফোন দিতেছি যে আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। কয়েকবার ফোন দেওয়ার কারণে রাতে ফোন দিয়ে করলো কি, সেই একটা ঝাড়ি। ফোন দিতে না করছি কেন দিতেছো, ব্যাপারটা এরকম ছিল যে তোমার রেজাল্ট বেরোছে তো আমি কি করব, স্বপ্ন কি দেখছো তো আমি কি করবো, এরকম একটা ব্যাপার ছিল। মানে সে আমার কেয়ারই করতেছে না। তো পরে আমি খুব কান্নাকাটি করি, রাতে ফোন দিয়ে আরো ঝাড়ে। তো এগুলো আমি তখন বুঝতেছিলাম না, পরে আমি বুঝছি, মানে পরে আমি জানলাম যে ও তখন সে মেয়েটার সাথে ছিল। আমি ফোন দেওয়ার কারণে রিলেশনের ঝামেলা হইতে পারতো, দ্যাটস ওয়াই ও রাতে এসে আমাকে যত খারাপ গালি দেওয়া যায় একটা মেয়েকে, তুচ্ছ মানে বস্তি যেগুলাকে বলে, এই টাইপের গালি দেয়। এত বেশি না করতাম ওকে, আমি নাচ গান সব ছেড়ে দিছি আমাকে, কিন্তু আমি ওর কথায় বোরখা টোরখা পরি, নাচ গান ছেড়ে দিছি। আমার সংসার হবে, আমাদের ছেলে হবে, ছেলের নাম রাফি হবে, সব ঠিকঠাক এরকম।
আচরণে খুব খারাপ লাগতো। তারপর একদিন জানুয়ারিতে হঠাৎ করে বলতেছে ক্লাস 10-এ যে 4 মাসের জন্য চিল্লায় যাবে, 4 মাস কোনো যোগাযোগই হবে না, কোনো প্রকার যোগাযোগ হবে না। 4 মাস, আমি বলছি তুমি 4 মাস থাকতে পারবা? মানে এরকম একটা ব্যাপার যে ও যদি আমার লাভ করে 4 মাস কি করে থাকতে পারবে? আমি ক্লাস 10-এ এপ্রিলের দিকে ফার্স্ট টার্ম পরীক্ষা দিই। ফ্যামিলির সাথে তো আগে হালকা পাতলা ফাইট চুরি করে দেখা করছি। ফাইট করা শুরু করি যে না, এখন আমার ওকে টাইম দেওয়া লাগবে। আমি একটু একটু বুঝতেছি যে ও আমার কাছে হারিয়ে যাচ্ছে। আমি সন্ধ্যায় একটু বের হই, এখন তখন একটু বের হই। তো পরে দেখা যাচ্ছে ও হ্যাপি আবার হ্যাপি না, বলতেছে আমি না এখন চিন্তা করতেছি যে ক্লাসটা রেগুলার শুরু করবো, গ্রেডটা ভালো আসে না এই পয়েন্টটা। তো আমি চিন্তা করলাম ভালো করো। তো ও করতো কি, আমি সারাদিন স্কুলে থাকতাম, ছুটি হতো 1টা 2টার দিকে, ও আসতো, আমার সাথে দেখা করতে চলে যেত, এই 2 মিনিটের দেখা। তো তারপর কোচিং স্টার্ট করি, বাসায় পড়া স্টার্ট করি, দেখা গেলো যে ওর সাথে আমার রাতে আর কথাই হয় না। এমন করে কয়েক মাস চলে যাওয়ার পর তো হঠাৎ করে ওর একটা ফ্রেন্ডের সাথে আমার ফেসবুকে কথা হয়। তো সে সাডেন আমাকে বলতেছে যে ভাবি আপনি যে সুমনকে যে মোবাইল ফোনটা গিফট করছেন খুব সুন্দর হয়েছে। আমি তো শকড। আমি তো স্টুডেন্ট, আমি নিজে ওর সাথে কথা বলি যে ফোনটা দিয়ে, সেটার অবস্থা 12টা বেজে আছে, আমি ওকে খুব সুন্দর একটা ফোন গিফট করছি। নো ভাই, আমি তো কোনো ফোন গিফট করি নাই। তখন বলতেছে কি বলেন? আমি ওর হাতে দেখলাম হোয়াইট সেটটা আপনি গিফট করছেন বলে, মানে সে বলছে তার গার্লফ্রেন্ড গিফট করছে। তাই আমি বলছি না ভাই, আমি তোকে ওয়াচ গিফট করছি। এটা নিয়ে একটা প্যাচ লাগার পর আমি একটু অ্যালার্ট হই। পর আমি একটা ফেক আইডি খুলি অ্যান্ড ওর ভাই, ওর মানে ভাইয়ের গার্লফ্রেন্ড, তারপর ওকে মোটামুটি ফ্রেন্ডদেরকে অ্যাড করি। তো ও জানতো না। এর আগে আমি আবার একবার শুনছিলাম যে ও নাকি মেয়েদের কাছে ফেসবুকে পিকচার চায়, তখন আমি ফেসবুক ইউজ করি না। মানে সুমন? হ্যাঁ, সুমন। তো এটা ওকে জিজ্ঞেস করবো, ও আমাকে বলে যে না আমি না, আমার ফ্রেন্ডরা চাই, হ্যান ত্যান। মানে ও এমন না, ও এমন একটা ভাব করতো তোমার কেন ছেলে ফ্রেন্ড থাকবে, আমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে না, এরকম একটা ভাব করতো। বাট ও যে কলেজে গিয়ে কি করতো এটা তো আমার ধারণা ছিল না। Okay. তো পরে আমি চিন্তা করলাম যে না, এবার একটু দেখা দরকার, কারণ ও আমাকে এমন খারাপ গালাগালি যেহেতু করতে পারছে, আমি একটা ফেক আইডি খুললে এত কি অপরাধ হবে। দেন আমি চেক করি, ওর বড় ভাইয়ের সাথে আমার ভালো মতো কথা হয়। তো যেটা বুঝলাম যে ওর ফ্যামিলিতে মিডিয়ার মেয়ে গেলে সমস্যা, বাট ওর বড় ভাইকে যখন আমি বললাম যে আমি মিডিয়াতে যেতে চাই, আমি কিন্তু অলরেডি ওর জন্য এই চিন্তা ভাবনা ছেড়ে দিছিলাম। বাট ইউ হ্যাভ, আমরা যদি আমাদের লিসনারদের জানার জন্য বলি, তোমার ইন্টারেস্ট ছিল তুমি মিডিয়াতে কাজ হ্যাঁ। করতে চাও, কিন্তু সামহাও তোমার বয়ফ্রেন্ড তোমাকে ইমপ্রেস করেছে, এর কোনো কারণে হোক তুমি এই জায়গাটা ছেড়ে, স্বপ্নের জায়গাটা ছেড়ে দিয়ে সংসারী হওয়ার চিন্তা ভাবনা করছিলে। হ্যাঁ। ওকে। তো তারপর হচ্ছে ওর ভাইয়ের সাথে কথা বলে তার বড় ভাই ফেক আইডিতে প্রপোজ করে বসে। ফেক আইডিতে প্রপোজ? হ্যাঁ হ্যাঁ, আমি নারায়ণগঞ্জের প্রপোজ ফর হোয়াট? লাভ? লাভ লাভ, ওকে। কথা বলি, আমার মিডিয়াতে ইন্টারেস্ট, তার কোনো সমস্যা নেই, তার ফ্যামিলি অনেক ফ্রি, মানে সে হচ্ছে ফেসবুকে টোটালি ফ্লার্ট আমার সাথে। তো আমি ওকে ফাইন, আমিও ডান করলাম, ওকে ঠিক আছে রিলেশন করবো, জাস্ট চ্যাটিং। আমার মনে হচ্ছে যে আমি অত বড় অপরাধ করতেছি না, কারণ আমি জানি যে ওর বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তাহলে সে কেন আমাকে এই কথাটা বলবে? আর আমি তো হচ্ছে ওর খোঁজ খবরের জন্য এটা নিচ্ছি। বড় ভাইয়ের গার্লফ্রেন্ড ফৌজিয়া সাজ আর কি, তো তাকেও অ্যাড করি, ওর রিকোয়েস্ট একসেপ্ট করে নাই। একটা লং টাইম পরে ওর বার্থডে, আগস্টের দিকে, তার কিছুদিন আগে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের বার্থডে ছিল। কিছুদিন পরে আমি প্রায় অনেকদিন পরে ফেসবুকে ঢুকি অ্যান্ড রিকোয়েস্ট একসেপ্ট করছে। হুম। ও সরি, সেদিন দিনে একটা ঘটনা আছে, ইংরেজি টিচার যার কাছে আমি কোচিং করি তার হচ্ছে মেয়ে হয়। ওকে। তো বেবি হতে সে সেদিন কোচিংটা ক্যান্সেল করে দেয়। তো ও যে টাইমটা জানে যে আমি এই টাইমের ফোন দিব না, ওই টাইমে কিন্তু ওই মেয়েটার সাথে থাকে, হিউজ ঘোরাঘুরি, কারণ মেয়েটা খুব ওপেন অ্যান্ড খুব রিচ ছিল। তো একটা পর্যায়ে আমি মানে ওকে ফোন দিই, তাও আবার আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের নাম্বার দিই, যেহেতু আমার কাছে ফোন ছিল না। তো ও সতর্ক হওয়ার টাইম পায়নি, ও ফোনটা এমন ভাবে রিসিভ করছে যে মেয়েটা হচ্ছে ওর ঘাড়ে মাথা রেখেছিল আর ও ওই কানেই ফোনটা ধরছে। And আমি তো বাসায় না যে আমি মিনমিন করে কথা বলবো, বাইরে ছিলাম। আমি ঠিক কি অবস্থা, কেমন আছো, এই সেই এগুলা বলতাম। তো তখন ও জাস্ট জায়গা থেকে উঠে গেছে। এর মধ্যে আবার ওর গার্লফ্রেন্ডকে ওরই কোনো এক ফ্রেন্ড বোধহয় আমার কথা বলছিল, এটা আমি পরে জানছি। তো ওকে আবারও বুঝিয়ে দিতে যে মেয়েটার সাথে আমার রিলেশন ছিল, এখন নাই, মেয়েটা আমাকে জ্বালায়। ওকে। তো ও ওইভাবে মেয়েকে কভার দিছে, আমি তো শুনছি মেয়ের গলা, ও আমাকে মেয়ের সামনে আমার সাথে অ্যাক্টিং, এই আপনারা না বলছে আমাকে ফোন দিবেন না, এই সেই। আমি বলছি কি অবস্থা, ফাইজলামি করতেছো? তারপর তুই তো করে শুরু করছে, আমিও তো মানে মেজাজ খারাপ হয়ে তুই বলে রেখে দিছি। তো তার মাথায় আবার এটা ছিল যে আমি তার প্রতি অনেক উইক, এন্ড আমি যে ফ্যামিলিগত অনেক কারণে ডিপ্রেশনে ছিলাম, বা আগের কথাগুলো আমি সব মানে কিছু হাইড করিনি আমি ওর কাছে। ওকে। তো ও আবার চিন্তা করছে আমি কিছু করে ফেলি কিনা, ও আবার আমার একটু বড় ফোন দিছে যে কি করো, তখন আমি আবার রাগ করতেছি, ও কভার দিয়ে দিছে আমাকে। কিন্তু ওই যে পরে বললাম সেদিনই 2 দিন পরে আমি যখন ওই আইডিটাতে আবার ঢুকি, বড় ভাইয়ের সাথে রিলেশন করে আমি কি করবো, দেন আমি দেখি যে ফৌজিয়া সাজছে, তার বার্থডে পিকচার দেওয়া, ওকে। কেক প্লাস সুমনের ফ্রেন্ডরা, সুমন ও পাশাপাশি খুব ক্লোজ। তো আমি এটা দেখার পর আমার জাস্ট হয়েছে কি যে হাত পা বাঁকে আসতেছিল, চোখ মুখ উল্টে আসতেছিল, মানে আমি তোমার হ্যাঁ এতটা বিশ্বাস করতাম, হাত পা ঠান্ডা ক্লোজ হয়ে বলতে গেছে। তুমি কি বোঝাচ্ছ? মানে ক্লোজ ইন হোয়াট সেন্স? কি দেখে তোমার এই জিনিসটা হলো? মেন থিং ও রিলেশন করে, এটা ট্রু।
আর সেকেন্ড থিং হচ্ছে মেয়েটার গায়ে হাত ছিল, এবং আমি আইডি চেক করছি, প্রোফাইল পিকচার বসে আছে কি ওর ছবি তুলে দিতে পাশে একটা ভেন্টি ব্যাগ। আমি ওইভাবে ওর ছবিগুলো খেয়াল করি নাই, করলে হয়তো তখনই কোনো হিন্টস পাইতাম যে ও যে চিল্লাই যাওয়ার কথা বললো ওই সময়টা থেকে তোমার সঙ্গে যোগাযোগ অফ রেখেছিল। না, ও চিল্লায় যায়নি, ও আমার সাথে যোগাযোগ অফ রাখতে চাইছিল, এক্স্যাক্টলি। বাট যেহেতু আমরা একই এলাকায় ছিলাম ও এটা পারে নাই। আর ওর ফ্রেন্ডরাও একটা সময় গিয়ে আমার বলতো যে আসলে আমরা ভাবতাম যে ওইটা ফান হিসেবে নিচ্ছে। সো তুমি ডেফিনেটলি শিওর হলা যে ওই মেয়ের সঙ্গে ওর একটা সম্পর্ক Remote- আছে, তো তোমার সঙ্গে যেটা আছে সেটা একটা ব্লাফ দিয়েছে, ব্যাপারটা কি এরকম ছিল নাকি দুজনকে সে মেনটেন করছে? আমি দুজনকেই সেই তুমি ফেস করলা কিভাবে এই ঘটনা নিয়ে তাকে? আসলে আমি সেই মুহূর্তে আর তাকে ফোন দিতে পারিনি, আমার আম্মু তখন কিছু একটা বুঝতে পারছিল, সে যাই হোক আমাকে নর্মাল করে। তো আমি পরে মানে তাকে ফোন দিয়ে খুব গালাগালিও করছি, সহ্য করার মতো না। আমি নর্মালি ঘরে নাচ গান করাও বন্ধ করে দিতে, আমার এত শখ ছিল যেগুলাতে। পরের দিন আমার আমার না বিশ্বাস করতে মন চাইতো না যে ও আমার লাভ করে না। দেখা করার কথা বলি যে কালকে যদি মানুষ কেউ মারাও যায় 1টা বাজে আমার সাথে দেখা করবি, এরকম একটা ব্যাপার বলি আমি ওকে, তুই করে। ওর গার্লফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি আবার ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিছি যে আপনি ছেলেটা তোমার কি হয়, বয়ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে, নিচে নাম্বার নিয়ে দিয়ে দিছি, আমার নাম্বার কল দিবা, আমার ওর একটা ছবি দিয়ে দিছি। সে বলে কিছু জানাও না, আমিও বললাম ঠিক আছে জানাবো না। সে দুজনকে, আমরা এখন দুইটা মেয়ে একসাথে কথা বলতেছি, আমরা দেখতেছি যে ও ওকে কি বলতেছে, ও আমাকে কি বলতেছে, আমরা মানে একটা ছেলে দুইটা মেয়েকে কিভাবে মেনটেন করতেছে এইটা আমি দেখতেছি। মানে একটা জিনিস খুব জেলাসি যে আমি ওর এত লাভ করি, যখন ওর ওই গার্লফ্রেন্ড বলে যে, থাক ওকে কিছু বইলো না, ওর বুকে ব্যথা করতেছে, ওদের বুঝতে পারতে। অনেস্টলি যে আবার মন চেয়েছিল যে যতই ভালো ব্যবহার করে তোমার গলাটা দাইবা ধরি, যে তোমার কি আমার থেকে বেশি চিন্তা ওর। তো ও বোধহয় মেয়েটাকে এমন ভাবে ম্যানেজ করছে যে দেখা করাই যাবে না। জয়া মেয়েটা অনেক খারাপ, তো সে আস্তে আস্তে সাইড কাটতে থাকে। আমি তাকে ডেকে নিয়ে একটা সময় কোরআন শরীফ ধরাই, কারণ তার মধ্যে আমাকে নিয়ে অনেক ডাউট ছিল যে আমি ওর সাথে যখন রিলেশন হয়েছে আমি ভার্জিন ছিলাম না, ও থাকা অবস্থায় মানে অনেকগুলো রিলেশন করছি। তাই আমি বলছি তুমি কোরআন শরীফ ধরে বলবা যে তুমি আমাকে ভালোবাসো নাকি না, আর আমিও কোরআন শরীফ ধরে বলবো যে আমি তোমার সাথে থাকা অবস্থায় কি ছিলাম আর কি ছিলাম না। তো কোরআন শরীফ ধরতে পারে না, তো বলতেছে এটা ভিতরে রাখো, মানে ধরবে না। আমি আসলে অন্য কারোর সাথে রিলেশন ওইভাবে ইনভলভ হইনি, আমি তোমারই লাভ করতাম, এটা আমি বলতে পারছি, বাট ও কোরআন শরীফ ধরে বলতে পারেনি। একটা পর্যায়ে ও বলে যে আগে লাভ করতাম এখন করি না। এক পর্যায়ে বলে দেয়। হ্যাঁ, এটা বলে দেয়। তো তখন সে আমাকে বলে মারো থাপড়াও, তো তখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন যে মারো থাপড়াও বললেও আসে না। তো পরে আমি নিজেরা শক্ত করার চেষ্টা করি, শক্ত করতে গিয়ে এত উইক হয়ে পড়ছি, খেতে পারতাম না, খেতে গেলে আমার বমি চলে আসতো, যে এত ভালোবাসছি বা একটা ছেলে আমার লাইফে এভাবে আসছিল, আমি কল্পনা করতে পারতাম না যে আমার হাজবেন্ড ও ছাড়া কেউ। ইভেন মেয়েটার কথা যখন আমি ওদের কথা শুনতাম আমার কেমন জানি লাগতো। আমি ওকে বলছি যে আমাদের ছেলে হইলো নাম রাফি, ও ফৌজিয়াকে এক্সপ্লেন করছে যে ওর একটা ভালো নাম আছে র দিয়ে, হ্যাঁ, তো আমার নামের র আর তোমার ফৌজিয়ার ফ, হ্যাঁ, আমাদের ছেলের নাম হবে রাফি। আমার কথাগুলো এক্সপ্লেন করতো, মানে আমার না পুরাটা জুড়ে আমি কখনো চিন্তা করি না যে আমার লাইফে সেকেন্ড কোনো ছেলে আসতে পারে, কোনো ছেলের সাথে আমার এরকম কিছু হইতে পারে। তখন বোধ আমার আম্মু বুঝছে যে আমি একটা রিলেশনশিপে ছিলাম। এর মাঝখানে ওর জন্য আমি এত ডেসপারেট হয়ে গেছিলাম যে আমি হাতের মধ্যে কেটে নামও লিখছি, আমার পায়ের মধ্যে ওর নাম লেখা ছিল। তো জানি না ওর সাথে কি হয়েছিল, বলতেছিল ব্যাক করবো, বাট আমি এত কষ্টে ছিলাম, আমি বলছি যে না আমি ব্যাক করবো না। মানে আমার কথা হচ্ছে আমি তো তোমার সাথে আছি না, আমি ব্যাক করবো এটা কেমন কথা। আমি তখন একটু আশা পাইছি, বাট পরে দেখলাম যে না, ওর এত ইগো, পারতেছিলাম না। পরে একটা সময় স্লিপিং পিল খাই, তখন আমি আবার ফেসবুক আইডি যে খুলছি ফেক আইডি, তারপর ছবি দিছি একটা, ওটা আবার ভাইয়ের কাছে ধরা খাই, বাসায় আরেকটা ঝামেলা হয়, মার্টার খাই। একে তো এটার উপর ছিলাম, তার উপর আরো নিতে নামবার আমার মনে ছিল যে আমি এখন কি করবো। আমি কি চাইলেও ফ্যামিলিতে যাইতে পারতাম, ওর মাকে বলতে পারতাম যে এগুলা হয়েছে, তো ও কি হবে ইনফ্যাক্ট? ফ্যামিলিতে কালার খাবে, আমি ফ্যামিলিতে কালার খাবো, ফিউচারে যদি বিয়েও হয় 10টা মানুষ আমাকে অনেক কথা এই বলবে। মানুষটা তোমাকে চাচ্ছি না হিসেবে তুমি বিয়ে করে তাকে কি করবে? আমার মাথায় এটা আসতেছিল যে ও তো আমার লাভ করে না। এরপর আমি জানছি যে ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, জানছি যে না, তারপরও বলছি যে যা হয়েছে। ইউ টেক সাম স্লিপিং পিল, মানে সুইসাইড করার জন্য। অতগুলো নাও, 10টা থেকে 15টা। 10 থেকে 15টা তুমি রাতের বেলা খেয়ে যাও মরে যাওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই। যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। ওকে, জয়, আমরা যেখানটায় ছিলাম। তো তারপর আমি আসলে স্লিপিং পিল খাওয়ার চিন্তাটা করেই ফেলি। অবশ্য সেদিন আমার সেই ফ্রেন্ড পেয়ে আমাকে অনেকটা চেষ্টা করছে যে এগুলা থেকে বের করে আনার। আমি অনেক রাত পর্যন্ত রাগ করে বাইরেও ছিলাম, বাট লাস্টলি আমি খাই আসলে। বাট আমার ফ্রেন্ডরা বিশ্বাসও করতে পারেনি যখন আমি হসপিটালে, তখন আর কি ওরা বুঝে যে আসলে আমি খাইছি। বা 3 দিন আমার কোনো সেন্স ছিল না। এটা ছিল বোধহয় সেপ্টেম্বরের 9 তারিখ, আর সেপ্টেম্বর 11 তারিখ কি 12 তারিখ আমি যখন চোখ মেলে তাকাইতেছি, তখন আমার ফিলটা এমন ছিল যে আমি মরে গেছি, আমি বোধহয় এখন মানে যা খুশি তাই করতে পারবো, এরকম একটা ব্যাপার নিয়ে চোখ মেলতে গিয়ে দেখি যে না আসলে আমি বেঁচে গেছি।
তারপরও সুমনের কোনো ফিল ছিল না, সে বিশ্বাস করে নাই, বলতেছে যে এগুলা ঢং। ফাইন, এখন সে ঢং বলুক আর যাই বলুক, আমার এগুলো আসতেছে না, টোটালি হাফ মেন্টাল হয়ে গেছিলাম, কিছু মনে থাকে না, সামনে এসএসসি সব গেছে। তো তারপর আমার ফ্রেন্ডটা অনেক সাপোর্ট করে, আমি এসএসসিটা দেই। এসএসসি রেজাল্টটা খুব খারাপ হয়, এর মধ্যে আমি আবার একটা কাজ করি, যেহেতু ও আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় ও মানে আরেকটা রিলেশন করছে, তাও আবার পুরো একটা বছর আমি তাকে ধরতেই পারি নাই, তার সাথে ফিজিক্যাল রিলেশনে ছিল। And সে বলে যে ও তাকেই ভালোবাসে। তা আমার মধ্যে একটা জিনিস কাজ করলো যে ও যদি আমার কাছে ব্যাক করার মনোভাব থাকেও, ওর একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল যে আমাদের সবসময় ক্যাচ আপ করায় তো, যে অনেক রিলেশন আমি এরকম দেখছি যে 1 বছর পর ক্যাচ আপ হয়, তোমাদের রিলেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। তখন আমার মাইন্ড এতটাই বিগড়ে গেছে যে আমার চিন্তা হচ্ছিল যে আমি ওকে কিভাবে কষ্ট দিব। তো তখন ওর এই ফ্রেন্ডটার সাথে আমি রেগুলার কথা বলতে থাকি। তো একটা পর্যায়ে গিয়ে সে আর কি মানে আমার সাথে এতটা ক্লোজ হয়ে যায় যে উই আর লাইক ইন এ রিলেশনশিপ। আমি তাকে লাভ ইউ বলতেছি না, সে আমাকে লাভ ইউ বলতেছে না, বাট আমরা খুব বেশি ক্লোজ হয়ে গেছি। এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি সেম একটা ফিজিক্যাল রিলেশন আমার সাথে ছিল, প্লাস ওর ফ্রেন্ডেরও সাথে ছিল, করি। বিকজ আমার মাথায় ছিল যদি আমার কাছে ব্যাক করে, ও যদি একটা মেয়ের সাথে এত কিছু করার পর আমি ওকে লাভ করে ওকে চাইতে পারি, ও যদি আমার কাছে ব্যাক করে, ও এটা মাথায় রেখেই ব্যাক করবে যে হ্যাঁ আমিও অন্য একটা ছেলের সাথে করছি। একটা পর্যায়ে এটা বেরো হয়ে যায়, বাট আসলে ওরকম কোনো ফায়দা হয় না, কারণ মানে তুমি যেটা করো রিভেঞ্জ নেওয়ার জন্য, সামহাউ ওকে কষ্ট দেওয়ার জন্য এটা করো, কিন্তু আলটিমেটলি এতে কোনো রেজাল্ট হয় না। না। তারপর এটা ওদের মধ্যে জানাজানি হলো, ওদের ফ্রেন্ডস এর মধ্যে একটা সমস্যা হইলো। তাই আমি বুঝলাম যে সুমন, তারপর ওর ফ্রেন্ড, ওদের মধ্যে একটা ঝামেলা বাজাবাজি হয়ে গেছে। বাট আলটিমেটলি ওর ফ্রেন্ডের সাথে আমার এটা কোনো রিলেশনশিপ ছিল না, আর ও আমার কাছে ব্যাক করে নাই। চ্যাপ্টারটা আমি টোটালি বাদে দিয়ে দিয়েছি। ওর প্রতি মনেটা মানে টানটা থাকলেও ওই যে একটা শখ ছিল নাচ গান করব, বা মানে একটা মিডিয়াতে কাজ করব, নিজেকে হিরোইন পর্যায়ে দেখবো, বা ভালো মানে এই স্বপ্নগুলো না খুব কাজ করতে থাকে তখন। মানে যখন তুমি এই ব্রেকআপে ছিলা। হ্যাঁ, ওকে। এবং আমি দেখলাম যে আমি সুইসাইড করতে আমি চলেই গেলাম। আচ্ছা, এমন যদি হয় যে নাচ গান করা পাপ, আমি যদি সুইসাইড করে মারা যাই ডিপ্রেশনে, তাহলে তো ওইটা সবচেয়ে বড় পাপ হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি না মরি, আমি আমার স্বপ্নগুলোই পূরণ করি, এরকম একটা ব্যাপার ভিতরে কাজ করে যে এখানে তো কম পাপ হচ্ছে, তাহলে আমি মরে গেলে তো দোজক ছাড়া কোনো উপায় নেই। তো তখন আমার মনে হয় যে না, আমি নক করি, আমি ফেসবুকে খোঁজ করতে থাকি কার সাথে কোথায় কিভাবে মানে ইয়ে করা যায়। তবে আমি জানি না যে আমি আসলে প্রপার কাউকে পাইছি কিনা। এরপর দেখা যায় যে আমি যার সাথে এই ব্যাপারে কথা বলি, যে মিডিয়াতে আসতে চাই বা মিডিয়াতে কাজ করতে চাই, সবার মধ্যে এই ডিমান্ডটা থাকে যে তুমি সেক্স করো, তোমাকে একটা ফটোশুট করে দেবো, তুমি সেক্স করো, তোমাকে একটা চান্স দিব, তুমি সেক্স করো। ইভেন এমন প্রপোজালও পাইছি যে খুব ভালো এবং নাম করা নির্মাতা, হয়তো নাম বললে অনেকে চিনবেন, সে এরকম বলতে যাচ্ছে না তোমার বাসাটা কোথায়, এখানে তোমার বাসার কাছাকাছি বাসাটা নেই, আমরা রেগুলার একটা রিলেশনের মধ্যে থাকবো। তো এরকম করে একটা সময় আসলে অ্যাভয়েড করতে 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 আমি না মানে একটা শুটের জন্য হঠাৎ করে একটা মডেল এজেন্সিতে আমি ফেসে গেছি, যে আসলে ফেসে যাও বলতে মানে এই জিনিসগুলো তুমি তো প্রথম দিকে অ্যাভয়েড করতে, কিন্তু আমি এই নৈতিক অধপতনে গিয়ে আমি কাজগুলো করে দিই। ওকে। ফেসে গেছি বলতে আমাকে হচ্ছে নিয়ে যাওয়া হয়, আমাকে আমি আর আমার ফ্রেন্ড যেতাম। তো তখন হচ্ছে আমি আমার ফ্যামিলির বাধা থেকে অনেকটা বের হয়ে আসছি, অনেক ডিপ্রেশন যাই হোক, তারাও ওই ইনসিডেন্টের পরে অনেকটা ছাড় দিচ্ছে। তো তারপর হচ্ছে যে সেদিন একজন মোটামুটি বয়স্ক একজন লোক থাকে, তো আমাদের দুই ফ্রেন্ডকে কোনোভাবে দুজনের প্রতি উগরানোর চেষ্টা করা হয়, বাট আমরা তো এক ছিলাম। আমার ফ্রেন্ডকে আলাদা রুমে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড ডোর লক করে দেওয়ার পর বুঝতে পারে যে লোকটা আমার সাথে এরকম কিছু একটা রিলেশনশিপ করবে আর সামথিং। তো এটা ছিল আমার ফার্স্ট টাইম that আমি মানে এরকম আউট কারোর সাথে। আমার ইচ্ছা ছিল না, আমি ওই রুমটার ওয়াশরুমে গিয়ে দরজা লাগাই দিই, অ্যান্ড দেন প্রায় আধা ঘন্টা পরে বের হই, যখন নাকি সে আমার সাথে কিছু করতে পারে না। এমন করে প্রায় আমি কলেজে যখন উঠে যাই, তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে আমি এরকম কিছু কিছু প্রবলেমে পড়ে লাইক এটা পেলে আমি কলেজ লাইফটা নিয়ে একটু বিজি হয়ে পড়ি। এই কলেজ লাইফে আমি কিছু ভালো